সো আজকে থার্মোডাইনামিক্সের ওয়ার্কশিটের 48 নাম্বার দিয়ে স্টার্ট করব। এখানে বলছে ফাইন্ড দ্য চেঞ্জ ইন টেম্পারেচার ডিউ টু ইনক্রিজ ইন দ্য ভলিউম অফ হিলিয়াম অ্যাট 15 ডিগ্রি সেন্টিগ্রেড সাডেনলি বাই 4 টাইমস। আচ্ছা, এখানে সাডেনলি দিয়ে আমি কি প্রসেস বুঝাইছি বলো তো? অ্যাডিয়াবেটিক। সো এটা হচ্ছে আমাদের ক্লু, যেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। আর এখানে কি কি বলা আছে যে ইনিশিয়াল টেম্পারেচার ছিল হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ 285 কেলভিন। আর বলছে ফাইনাল ভলিউম, হ্যাঁ জোহার বলো। র্যাপিডলি দিও অ্যাডিয়াবেটিক বোঝায়? হ্যাঁ, র্যাপিডলি বা সাডেনলি এগুলো দিয়ে আমরা অ্যাডিয়াবেটিক বুঝি। আচ্ছা, এরপর বলছে ইনক্রিজ দ্য ভলিউম বাই 4 টাইমস, মানে ভলিউমটা 4 টাইমস হয়ে গেছে। ওকে, ফাইন্ড দ্য চেঞ্জ ইন টেম্পারেচার টু ইনক্রিজ দ্য ভলিউম অফ হিলিয়াম সাডেনলি বাই 4 টাইমস, দ্যাট ইজ আচ্ছা দাঁড়াও, এখানে এখানে একটা অ্যাম্বিগুইটি আছে, সেটা হচ্ছে ইনক্রিজ দ্য ভলিউম। তো সো 4 টাইমস ইনক্রিজ করা মানে হচ্ছে অ্যাকচুয়ালি 5 টাইমস করা, ঠিক আছে? সো এটা হবে 5v1। অ্যান্সার যদি আলাদা আসে আমরা চেঞ্জ করে নেব। এটা মানে এটা একটু বোঝার ট্রাই করো যে আমি যদি বলতাম ভলিউমটা 4 টাইমস হয়েছে, তাহলে হয়তো যে প্রথমে ধরো 1 মিটার কিউব ছিল, ভলিউমটা 4 টাইমস হয়েছে, তার মানে হচ্ছে ওইটা 4 মিটার কিউব হয়ে গেছে। আর আমি যদি বলতাম ভলিউমটা 4 টাইমস বাড়ছে, বাড়া মানে হচ্ছে এখানে 1 তার সাথে এক্সট্রা অ্যাড হয়েছে 1-এর 4 টাইমস, দ্যাট ইজ 5 মিটার কিউব হয়েছে, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখবা। ইউজুয়ালি বোর্ডের কোশ্চেনগুলো এইভাবে মিন করা হয় যে যদি আমি বলি ইনক্রিজ বাই এত টাইমস, তখন এটা হচ্ছে তুমি এক্সট্রা অ্যাড করবা। আর যদি বলি যে জাস্ট এটা এত টাইমস হয়েছে, তখন তুমি, আমি যদি এখানে এভাবে লিখতাম যে ফাইন্ড দ্য চেঞ্জ ইন টেম্পারেচার ইফ দ্য ভলিউম অফ হিলিয়াম সাডেনলি বিকামস 4 টাইমস, তখন আমি এখানে 4v1 লিখতাম। বাট এখানে বলছে ইনক্রিজ দ্য ভলিউম বাই 4 টাইমস, দ্যাট ইজ এক্সট্রা 4 টাইমস বাড়ছে আগেরটা থেকে। সো এটা হচ্ছে 5v1, মানে v1 প্লাস 4 ইন্টু v1, দ্যাট ইজ 5v1। আচ্ছা, সো এখন v2 আর v1 এর মধ্যে কানেকশন দেওয়া। হ্যাঁ আফিয়া বলো। এখানে কথাটা বাংলায় কিভাবে বলতো? বাংলায় হচ্ছে যে ধরো হিলিয়ামের আয়তন হচ্ছে 4 গুণ হইছে, ওই সময় হচ্ছে 4 টাইমস হবে। আর হিলিয়ামের আয়তন হচ্ছে 4 গুণ বৃদ্ধি পাইছে। 4 গুণ বৃদ্ধি পাইছে বললে আমরা 5 মানে 5 গুণ মনে করব, বুঝা গেছে? এটা আমরা দেখব যখন আমরা ওই পর্যায়বৃত্ত গতি বা সিম্পল হারমোনিক মোশন পড়বো এর পরের চ্যাপ্টার, তখন দেখব যে আসলে ওইখানে এই জিনিসটা অনেক বেশি আসে, যে একটা সুতা সে হচ্ছে এত টাইমস লম্বা হয়ে গেছে আর এত টাইমস এক্সট্রা ইনক্রিজ হয়েছে বা এত টাইমস ইনক্রিজ হয়েছে, দুইটা আসলে ডিফারেন্ট। আচ্ছা, সো এখানে এটা হচ্ছে 5 গুণ হয়েছে আসলে। আর গামা ইজ ইকুয়াল টু হচ্ছে 5/3। তো এখানে তোমার চেঞ্জ ইন টেম্পারেচার বের করতে বলছে, মানে টেম্পারেচারটা কি হবে সেটা। আচ্ছা বলো তো, অ্যাডিয়াবেটিক প্রসেসে ভলিউম বেড়ে গেলে টেম্পারেচার কি কমে নাকি বাড়ে? ভলিউম যদি সাডেনলি বেড়ে যায় তখন টেম্পারেচার কি বেড়ে যায় নাকি কমে যায়? আচ্ছা, এটা হয়তো এখন গেস করতে পারতেছ না, আমরা একটু করে দেখি। সো এখানে আমরা T2 বের করবো আর কি। সো উই নো T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এখান থেকে আইডিয়া করা যায় যে আসলে অবশ্যই এটা গামার উপর ডিপেন্ড করে, সরি এখানে হচ্ছে এটা তোমার গামার ভ্যালু কীরকম তার উপর ডিপেন্ড করে। গামা যদি তোমার 1 থেকে বড় হয় তখন এক ধরনের ইম্প্যাক্ট পড়বে, আর গামা যদি তোমার 1 থেকে ছোট হয়, যেমন 3/5, সরি 5 ও না, গামা সবসময় হচ্ছে 1 থেকে বড়, সরি আমি কি বলতেছি। সো এখানে আসলে দেখো এইটা সবসময় একটা বড় ভ্যালু, 1 থেকে বড়, সরি ওই পজিটিভ ভ্যালু। সো এখানে টি আর ভি হচ্ছে তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে কাইন্ড অফ ইনভার্সলি প্রপোর্শনাল, মানে টি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 এরকম। আচ্ছা যাই হোক, আমরা এটা করেই দেখি। মানে টেম্পারেচার এখানে কমে যাবে, আমি আগে থেকেই বলে রাখতেছি যে ভলিউম যেহেতু 5 গুণ হয়েছে, টেম্পারেচারটা সাডেনলি কমে আসবে। এটার আরেকটা এক্সাম্পল বলতে পারি যে একটা, আমরা যখন সাইকেলের চাকা পাম্প করি তখন সাডেনলি অনেক জোরে পাম্পারে চাপ দেওয়া হয় না, তুমি দেখবা যে ওই সময় হচ্ছে ওই পাম্পারটা গরম হয়ে গেছে। হ্যাঁ মাহির বলো।
রিলেশনটা ইনভার্স কিভাবে একটু আরেকবার দেখাবো? হ্যাঁ, এখানে দেখো টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান কি একটা কনস্ট্যান্ট, রাইট? কারণ এটা সবসময় একই থাকতেছে। সো টি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু, মানে টি ইকুয়ালস হচ্ছে কে বাই ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। সো টি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। আচ্ছা, সো এখানে 285 ভি ওয়ান টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এটা হচ্ছে টি টু বের করব। আর ভি টু হচ্ছে 5 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, v1 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এটা কাটা। সো এখান থেকে t2 ইজ ইকুয়াল টু 285 বাই 5 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, which is 285 divided by 5 to the power 5 by 3 minus 1. 285 divided by 5 to the power 5 by 3 minus 1. So এটা হচ্ছে 97.468 কেলভিন। সো চেঞ্জটা কত? চেঞ্জ হয়েছে, কমে গেছে আর কি, এর জন্য চেঞ্জটা মাইনাস। minus 187.532 কেলভিন। অর একটা জিনিস ভেবে দেখো যে আসলে কেলভিনে একটা টেম্পারেচারের কোনো একটা চেঞ্জ, ওটা আসলে সেলসিয়াসেও সেম, সেটার অ্যান্সার সেলসিয়াসেও বলতে পারো। 5 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যাওয়া যে কথা বা কমে যাওয়া যে কথা, 5 কেলভিন বেড়ে যাওয়া বা কমে যাওয়া একই কথা। বিকজ আমরা দেখে আসছিলাম ডেল সি বাই 5 ইজ ইকুয়াল টু ডেল এফ বাই 9 ইজ ইকুয়াল টু ডেল কে বাই 5। সো আসলে এইটা আর এটা সেম। আচ্ছা, এখানে এটা একটু চেঞ্জ করে নাও অ্যান্সার। এটা হচ্ছে আমি 4 টাইমস ধরে বের করছিলাম, সেটা হচ্ছে -187.532। আচ্ছা, পরের ম্যাথে আসি। 10 liter air at 300 Kelvin is enclosed in a cylinder at 3 atmospheric pressure. So initial pressure বলা 3 atm, ভলিউম হচ্ছে 10 লিটার, আর টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন। সো ফার্স্টের কোশ্চেনে বলছে হোয়াট উইল বি দ্য ভলিউম অ্যান্ড প্রেশার অফ দি এয়ার ইফ দ্য প্রেশার ইজ সাডেনলি ডাবলড। প্রেশারটা যদি সাডেনলি ডাবল করি, দ্যাট ইজ এটা অ্যাডায়াবেটিক প্রসেসকে ইন্ডিকেট করতেছে। এখানে কিন্তু ডাবল করছি বলছে, ডাবল ইনক্রিজ করছি বলে নেই। তো যদি বলতো ডাবল ইনক্রিজ করছি তাহলে এটা 3 টাইমস হতো। সো এটা হচ্ছে অ্যাডায়াবেটিক প্রসেস, সাডেনলি যেহেতু বলছে। তো আমাদের বলছে যে তাহলে টেম্পারেচার আর ভলিউম কত। সো ফর্মুলা তো জানোই, P1 V1 to the power gamma is equal to P2 V2 to the power gamma. P1 V1 হচ্ছে 10, গামা হচ্ছে, গামা দেওয়া নেই। সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, তোমার কোশ্চেনে যদি কখনো গামা না দেওয়া থাকে তখন তুমি ওইটা গামাটা হচ্ছে ডায়াটমিক গ্যাসের জন্য ধরবা, ঠিক আছে? বাই ডিফল্ট হচ্ছে ডায়াটমিক গ্যাসের গামা ধরবা। দ্যাট ইজ কিছু যদি বলা না থাকে তাহলে গামা ইজ ইকুয়াল টু 7/5 অর 1.4 ধরে নিবা, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাজাম্পশন। এটার রিজন হচ্ছে যে এয়ারের মধ্যে ম্যাক্সিমাম যে গ্যাস, আমরা এয়ার বলতে অ্যাকচুয়ালি নাইট্রোজেনকে বোঝাই, কারণ এয়ারের 70%ই হচ্ছে নাইট্রোজেন, এছাড়াও আছে অক্সিজেন। সো এগুলো ম্যাক্সিমামই হচ্ছে ডায়াটমিক গ্যাস আর কি। সো এর জন্য আমরা এটাকে, মানে এটা একটা কনভেনশন টাইপের, মানে একটা প্র্যাকটিস যে আমরা কিছু না বলা থাকলে 1.4 ধরবো। হ্যাঁ জোহার বলো। তবে আমরা গামার ভ্যালু কি সবগুলো মেমোরাইজ করে রাখবো? হ্যাঁ, 3টা মনে রাখবা, একটা হচ্ছে 5/3, 7/5 আর একটা হচ্ছে 4/3। আচ্ছা, সো P1 এর ভ্যালু তো দেওয়া আছে। P1 এর ভ্যালু হচ্ছে 3, V1 এর ভ্যালু হচ্ছে 10, গামার ভ্যালু হচ্ছে বাই ডিফল্ট 1.4, P2 হচ্ছে 2P1, দ্যাট ইজ 2 ইন্টু 3 ইন্টু V2 বের করবো। সো V2 টু দি পাওয়ার গামা হচ্ছে 1.4। সো এখান থেকে V2 বের করো। সো V2 আসবে 10 টু দি পাওয়ার 1.4 ডিভাইডেড বাই 2, এটার টু দি পাওয়ার 1/1.4, মানে 1.4th রুট আর কি। তাহলে V2 আসে 6.09 বা 6.1 এত লিটার। আর টেম্পারেচার কীরকম হবে? সো ভলিউম যদি পেয়ে যাও
আমি হচ্ছে শুধু প্রেসার ভলিউম আর ভলিউম টেম্পারেচার এই দুইটাই মনে রাখি। সো ভলিউম যদি পেয়ে যাও তাহলে তুমি এখান থেকে হচ্ছে ওই টেম্পারেচারটাও বের করতে পারবা, T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। সো এখানে T1 হচ্ছে 300, V1 হচ্ছে 10, গামা হচ্ছে 1.4 মাইনাস 1, T2 বের করব, V2 হচ্ছে 6.1, 1.4 মাইনাস 1। সো ক্যালকুলেটর সলভ দাও। থ্রি 365.59 কেলভিন। সো T2 হচ্ছে 365.59 কেলভিন। অ্যান্সারটা তুমি চাইলে কেলভিনেও রাখতে পারো, অন্য কোনো ইসেও নিতে পারো, এটা কোনো সমস্যা না। আচ্ছা, 2 নাম্বার কোশ্চেনে বলছে হোয়াট উইল বি দ্য ভলিউম অ্যান্ড টেম্পারেচার ইফ দ্য প্রেশার ইজ ডাবলড ভেরি স্লোলি। ইজ ডাবলড ভেরি স্লোলি, আমি যদি ভেরি স্লোলি প্রেশারটা তোমার বাড়াই তখন কি হবে? আচ্ছা, ভেরি স্লোলির প্রসেসগুলো কিরকম হয় বলো তো? আইসোথার্মাল, হ্যাঁ। সো P2 এখানে 2P1, বাট দিস টাইম এই প্রসেসটা হচ্ছে আইসোথার্মাল। সো আইসোথার্মাল যদি হয় তখন তোমার ভলিউম টেম্পারেচার হচ্ছে সেমই থাকবে। সো T2 ইজ ইকুয়াল টু T1 হবে আইসোথার্মাল যেহেতু। সো T2 এর ভ্যালু 300 কেলভিন, এই একটা অ্যান্সার বের হইলো। আর আইসোথার্মাল হচ্ছে বয়েলস ল ফলো করে, দ্যাট ইজ P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। সো P1 রাখলাম, V1 হচ্ছে 10, P2 হচ্ছে 2P1, আর V2 আমরা বের করব। সো V2 ইজ ইকুয়াল টু 5 লিটার হবে, ঠিক আছে। সো অ্যান্সার হচ্ছে 5 লিটার আর 300 কেলভিন। কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, তাহলে পরের কোশ্চেনে আসি। আচ্ছা, এই ম্যাথটা একটু অন্য টাইপের। এটা বলছে যে এ লিড বুলেট মুভিং উইথ 200 মিটার পার সেকেন্ড 200 মিটার পার সেকেন্ড ইজ স্টপড সামওয়্যার, অ্যাজ আ রেজাল্ট দ্য হোল অফ ইটস মেকানিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইনটু হিট। সো এই যে একটা বুলেট হচ্ছে মানে কোনো কিছু দিয়ে আমি স্টপ করছি, অ্যান্ড ওর পুরা কাইনেটিক এনার্জিটাই তখন হিট এনার্জিতে কনভার্ট হয়ে গেছে, বা ওর টোটাল মেকানিক্যাল এনার্জিটাই বা ওর কাইনেটিক এনার্জিটা পুরোটাই হচ্ছে হিটে কনভার্ট হয়ে গেছে। তো এখন বলছে তাহলে এই বুলেটটার টেম্পারেচার কতটুকু বাড়বে। আচ্ছা, তাহলে এখানে এনার্জির কনভার্সনটা হচ্ছে কিভাবে? আমার যে কাইনেটিক এনার্জিটাই হিট এনার্জিতে কনভার্ট হয়েছে। সো এই দুইটা ইকুয়াল, কোনো ধরনের লস যদি আমরা অ্যাভয়েড করি। আমরা ইউজুয়ালি সবসময় এরকম আইডিয়ালভাবেই ধরে নিই যে কোনো এনার্জি লস হচ্ছে না। সো এখানে কাইনেটিক এনার্জি বুলেটটার কত ছিল? 1/2 mv স্কোয়ার, কারণ ওইটাই তো পুরাটা তোমার হিটে কনভার্ট হয়ে গেছে। আর হিট এনার্জিটা অ্যাকচুয়ালি ওর টেম্পারেচার বাড়াইছে। সো তোমরা 9-10-এ শিখে আসছো যে একটা অবজেক্টে যদি হিট এনার্জি দাও তাহলে তার তোমার ওই হিটের ভ্যালুটা হচ্ছে ms ডেল থিটা, রাইট, যদি তার টেম্পারেচার ইনক্রিজ হয় ওইভাবে। সেখানে এম আর এম কাটা, সেখান থেকে ডেল থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s। ভি হচ্ছে 200 স্কোয়ার ডিভাইডেড বাই 2, এস হচ্ছে এই যে দেওয়া আছে স্পেসিফিক হিট অফ লিড উইচ ইজ স্মল এস, আর এটাই হচ্ছে 126। সো এটা ক্যালকুলেট করো। এটা হচ্ছে 158.73 কেলভিন। আচ্ছা, পরের ম্যাথে আসি। 64 এখানে বলছে an engine absorbs 3500 joule and rejects 2500 joule heat, find the amount of work done by the engine and the efficiency of the engine। সো একটা হিট ইঞ্জিনের কথা বলছে, যেই হিট ইঞ্জিনটা অ্যাবজর্ব করে দ্যাট ইজ Q1 হচ্ছে 3500 জুল, আর রিজেক্ট করে দ্যাট ইজ Q2 হচ্ছে 2500 জুল। সো ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই দ্য ইঞ্জিন। সো আমরা জানি যে এখানে অ্যামাউন্ট অফ ওয়ার্কটা যদি এরকম W হয় তখন অ্যাকর্ডিং টু দিস ডায়াগ্রাম আমরা বলতে পারি, অর অ্যাকর্ডিং টু এনার্জি কনজারভেশন আমরা বলতে পারি Q1 ইজ ইকুয়াল টু W প্লাস Q2।
সো এখান থেকে W is equal to Q1 minus Q2 which is 3500 minus 2500 or 1000 joule and এখানে বলছে এফিশিয়েন্সি বের করো। এখানে তোমার ইনভেস্টমেন্ট হচ্ছে এইটা আর আউটপুট হচ্ছে এইটা, মানে এটা ইনপুট এটা আউটপুট, এটা আমার প্রফিটের অংশ আর কি, আর এটা তো ওয়েস্টেজ গার্বেজ। সো এখানে আমার এফিশিয়েন্সি এটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই Q1 উইচ ইজ 1000 ডিভাইডেড বাই 3500 আর তুমি এফিশিয়েন্সি পার্সেন্টেজে বের করতে চাইলে একটা 100% দিয়ে মাল্টিপ্লাই করবা। সো এখানে অ্যান্সার আসবে 28.57। ওকে, এবার পরের ম্যাথে আসি। 65 নাম্বার। এখানে বলছে কার্নো ইঞ্জিন ইজ ওয়ার্কিং বিটুইন 230 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 27 ডিগ্রি সেন্টিগ্রেড, ফাইন্ড ইটস এফিসিয়েন্সি। সো এখানে হায়ার যে টেম্পারেচারটা সেটা হচ্ছে T1, লোয়ার যে টেম্পারেচারটা সেটা হচ্ছে T2। আমাদের বের করতে বলছে ইটা বের করতে। সো আমরা এখানে ফর্মুলা জানি, উই নো ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1। সো 1 মাইনাস T2 হচ্ছে সেলসিয়াস থেকে কেলভিনে নিবা, সো 27 প্লাস 273, আর T1 হচ্ছে 230, ওইটাকে তোমার কেলভিনে নিবা 230 প্লাস 273, আর এটা ক্যালকুলেট করলে আসে 1 মাইনাস 27 প্লাস 273 ডিভাইডেড বাই 230 প্লাস 273। সো অ্যান্সারটা আসে এত, এটার সাথে আবার 100 মাল্টিপ্লাই করলে পার্সেন্টেজে পাবা 40.35%। এটা সেটা একটু চেঞ্জ করে নিও। আচ্ছা, এরপর এটাই বলছে দ্য এফিসিয়েন্সি অফ আ কার্নো ইঞ্জিন ইজ 40%, ইটা গিভেন 40% or 0.4। দ্য টেম্পারেচার অফ ইটস সিঙ্ক, সিঙ্কের টেম্পারেচারকে আমরা T2 দিয়ে ডিনোট করি, মানে যেটা লোয়ার টেম্পারেচার। T2 হচ্ছে 7 ডিগ্রি সেন্টিগ্রেড। ফাইন্ড দ্য টেম্পারেচার অফ ইটস সোর্স, T1 বের করতে বলছে। সো T1 ইকুয়ালস কত? সো উই নো ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1। সো এখানে ইটার ভ্যালু বসাও, T2 ভ্যালু বসাও। T2 হচ্ছে 280 কেলভিন, আর T1 বের করো। সো এটা আসে 466.67 কেলভিন। কার্নো ইঞ্জিন থেকে বা এইচএসসি, তো ইভেন এইচএসসি বা অ্যাডমিশন যাই বলো এরকম ম্যাথই আসে, মানে একদম 2-3 লাইনের ম্যাথ। ওকে, সো থার্মোডাইনামিক্সটা অ্যাকচুয়ালি খুব ইজি এদিক দিয়ে, মানে ম্যাথগুলো কখনোই পেঁচায় না। যে কটা পেঁচানো ম্যাথ হইতে পারে আমি ওগুলো লাস্টের দিকে দেখাই দিছি। আচ্ছা, এখানে দেখো 69 নাম্বার। এখানে বলছে 9.4 ইন্টু 10⁴ জুল হিট is supplied to a Carnot engine working between 27 and 160। সো এখানে তোমার লোয়ার যে টেম্পারেচারটা সেটা হচ্ছে T2 which is 27 ডিগ্রি সেন্টিগ্রেড or 300 কেলভিন, আর হায়ার যে টেম্পারেচারটা which is 160 ডিগ্রি সেন্টিগ্রেড সেটা হচ্ছে তোমার হিট সোর্সের টেম্পারেচার or T1। সো এটা হচ্ছে 273 প্লাস 160 which is 433 কেলভিন। এখন এখানে বলছে হিট সাপ্লাই করছে এত, তার মানে এটা হচ্ছে Q1 হচ্ছে 9.4 ইন্টু 10⁴ জুল। ফাইন্ড দি এফিসিয়েন্সি অফ দি ইঞ্জিন, ইটা বের করো। সো ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 ওভার T1। সো এটা আসে 1 মাইনাস 300 ডিভাইডেড বাই 433। সো 1 মাইনাস 300 ডিভাইডেড বাই 433 ইন্টু 100, তাহলে পার্সেন্টেজে আসবে। অ্যান্সার হচ্ছে 30.716 এত পার্সেন্ট। আচ্ছা, এবার এটার পরের পোর্শনটা দেখো। এটাই বলছে হাউ মাচ হিট এনার্জি উইল বি কনভার্টেড ইন্টু ওয়ার্ক বাই দ্য ইঞ্জিন, দ্যাট ইজ W ইজ ইকুয়াল টু হোয়াট। সো আমরা কিন্তু এটা জানি যে
ইটার অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে, ইটার ফর্মুলাটা আমরা কিভাবে বের করেছিলাম হয়তো তোমাদের মনে আছে, যে আমরা যদি কার্নো ইঞ্জিনের ডায়াগ্রামটা এভাবে চিন্তা করি, ও হচ্ছে Q1 অ্যাবজর্ব করে, Q2 রিলিজ করে, এইখানে টেম্পারেচার T2, এখানে টেম্পারেচার T1, আর এখানে W ওয়ার্ক করে। সো ইটার ডেফিনেশন হচ্ছে W/Q1, অ্যান্ড W হচ্ছে আবার এখানে লেখা যায় Q1 ইজ ইকুয়াল টু W প্লাস Q2। সো এখান থেকে W ইজ ইকুয়াল টু Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। সো এটাকে লেখা যায় 1 মাইনাস Q2/Q1। আমরা এটাও বলছিলাম সিন্স এই দুইটা স্টেজ হচ্ছে আইসোথার্মাল, আইসোথার্মাল প্রসেসে আমার কিউ হচ্ছে টি এর প্রপোর্শনাল হয়। ওকে, মানে হিট অ্যাবজর্ব আর হিট রিলিজের স্টেজটা ছিল হচ্ছে আইসোথার্মাল, তো এখানে কিউ আর মানে কিউ আর টি হচ্ছে প্রপোর্শনাল হয়, কিউ ইজ প্রপোর্শনাল টু টি। তো এখানে Q2/Q1-কে T2/T1ও লেখা যায়। সো আমরা ইউজুয়ালি এটাই ইউজ করি, লাগলে এটাও ইউজ করতে পারি, বাট এইখানে আমাদের দেখো ডাব্লু চাইছে। সো তুমি যদি এটা বুঝো যে আসলে এটা হচ্ছে W/Q1, তাহলে দেখো এখান থেকে খুব ইজিলি ডাব্লু বের করতে পারবা। এটা হচ্ছে একটু আগে বের করলাম 30.716% টাইমস Q1 হচ্ছে 9.4 × 10⁴। সো আমার এফিসিয়েন্সি যেটা এফিসিয়েন্সি হচ্ছে এত, এটার সাথে Q1 মাল্টিপ্লাই করব। অ্যান্সার হচ্ছে তোমার 28. অ্যান্সারটা চেঞ্জ হলো কেন? আচ্ছা, মেবি এই যে 30.7 ধরে করলে এটা হয়তো, মানে এখানে আমি একটু রাউন্ড করে লিখছি তো এফিসিয়েন্সিটা। সো 30.7 × 9.4 × 10⁴। না, এটা তাহলে অ্যান্সারটাই ভুল আছে। এটা হচ্ছে 30.716 ইন্টু তোমার এত পার্সেন্ট ইন্টু এত, তার সাথে হচ্ছে 28873, এটা হবে অ্যান্সার 28873.04 জুল। Simply eta is equal to W/Q1, so W is equal to eta Q1. আচ্ছা, পরের ম্যাথে আসি। An engine absorbs 2.56 into 10⁶ joule heat from a source at 600 Kelvin temperature and rejects এত joule heat to a sink at lower temperature. So আমার হিট অ্যাবজর্পশনটা হচ্ছে Q1, সেটা হচ্ছে 2.56 into 10⁶ joule, আর করেসপন্ডিং টেম্পারেচারটা হচ্ছে ওইখানে 600 কেলভিন। আর আমার হিট রিলিজ অ্যামাউন্টটা হচ্ছে, রিজেক্টের অ্যামাউন্টটা হচ্ছে 5.12 × 10⁵ জুল। আর আমার লোয়ার টেম্পারেচারটা হচ্ছে, সেটাই আমাকে বের করতে বলছে। সো এটা কত? সো এটা আমরা বের করতে পারি যে এটা যেহেতু একটা ইঞ্জিনের হিট ইঞ্জিনের কথা বলতেছে, সো এখানে কিউ হচ্ছে প্রপোর্শনাল টু টি। সো Q1/Q2 ইজ ইকুয়াল টু T1/T2। সো এখান থেকে T2 ইজ ইকুয়াল টু Q2T1/Q1। Q2 হচ্ছে 5.12 × 10⁵, T1 হচ্ছে 600 ডিভাইডেড বাই Q1 হচ্ছে 2.56 × 10⁶। সেটা হচ্ছে 120 কেলভিন। সেন্সার হচ্ছে 120 কেলভিন। আর এফিসিয়েন্সি বের করতে বলছে। এফিসিয়েন্সিটা তুমি T1 T2 দিয়েও বের করতে পারো সেম, আবার তুমি Q2 Q1 দিয়েও বের করতে পারো, ইচ্ছা। কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো এখন। আচ্ছা, এরপরের ম্যাথে আসি। 71. The efficiency of a Carnot engine working between 800 and 400 is equal to that working between temperature T Kelvin and 900 Kelvin. আচ্ছা, এখানে 800 কেলভিনটা কি T1 নাকি T2 বলো তো? ফার্স্টের সিনারিওর জন্য এটা কি T1 নাকি T2?
T1 T1, হ্যাঁ এটা হচ্ছে হায়ার টেম্পারেচার, আর T2টা হচ্ছে তাহলে 400। আচ্ছা, তাহলে এইখানে কি অর্ডারে দেওয়া? হায়ার তারপর লোয়ার। তার মানে এইখানে এই যে টি কেলভিন দেখতেছো, টি হচ্ছে হায়ার আর 900 হচ্ছে লোয়ার। এটা হাই, এটা লো। তার মানে পরের সিচুয়েশনের জন্য T1 প্রাইম, ওটা T1 প্রাইম বললাম, T1 প্রাইম হচ্ছে টি, আর T2 প্রাইম বললাম সেটা হচ্ছে 900। আমাদেরকে বলছে যে এই দুইটা টেম্পারেচারের মধ্যে ওয়ার্কিং কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি, এই দুইটা টেম্পারেচারের মধ্যে ওয়ার্কিং কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি সমান। তাহলে টি এর ভ্যালু কত? সো ইটা 1 আর এখানে ইটা 2, এই দুইটা হচ্ছে ইকুয়াল। সো 1 মাইনাস T2 বাই T1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 প্রাইম বাই T1 প্রাইম। সো এখান থেকে T2 বাই T1 ইজ ইকুয়াল টু T2 প্রাইম বাই T1 প্রাইম। ভ্যালু বসাও। T2 হচ্ছে 400, T1 হচ্ছে 800, T2 প্রাইম হচ্ছে 900, T1 হচ্ছে T। সো এখান থেকে T এর ভ্যালু কত আসবে? 1800। কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, এবার এটা দেখো, the efficiency of a Carnot engine is 60%. Eta is equal to 60% or 0.6, and the sink temperature T2 is equal to 37 degree centigrade or 310 Kelvin. What is the change in temperature of source to make its efficiency 80%? সোর্সের টেম্পারেচার কত বাড়াইলে তোমার এফিসিয়েন্সিটা 80% হবে? সো আমি এটা কিভাবে করতে পারি? এইখানে আমি ফার্স্ট হচ্ছে T1টা বের করি, যে সোর্সের টেম্পারেচারটা কত সেটা বের করব। সো সেটার জন্য আবার দেখো, সো আমি ফার্স্টের এখান থেকে T1টা আগে বের করে নিব, তারপর আমি বের করব যে পরের যে ইটা, পরের যে এফিসিয়েন্সি, সেটার জন্য আমার টি কত হওয়া উচিত। মানে মডিফাইড ইটা হচ্ছে 80% অর 0.8। তখন আমার কিন্তু এখানে সিঙ্কের টেম্পারেচার চেঞ্জ করতে বলে নাই, শুধু সোর্সেরটা চেঞ্জ করতে বলছে। সো সিঙ্কেরটা তখনও 310 কেলভিনই থাকবে এটা, আর তখন মডিফাইড সোর্সের টেম্পারেচার কত সেটা বের করতে হবে, বা কতটুক চেঞ্জ করবা, কতটুক বাড়াবা সেটা বের করবা। সো এখানে আগে আমি T1 বের করি। এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 ওভার T1। এটা হচ্ছে 0.6, 1 মাইনাস T2 হচ্ছে 310, T1 হচ্ছে জানি না। সো এখান থেকে T1 এর ভ্যালু কত আসে? 775 কেলভিন। আচ্ছা, আর পরের কেসে কত আসে? পরের কেসে আসে 1550। সো কতটুক চেঞ্জ করলাম, কতটুক বাড়াবো? 1550 মাইনাস 775, which is 775. সো অ্যান্সারটা হচ্ছে 775 কেলভিন ইজ টু বি ইনক্রিজড। সোর্সের টেম্পারেচার এত বাড়াইতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, একটা যে কোনো একটা ইঞ্জিনের কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি আসলে তুমি দুইভাবে বাড়াইতে পারো। একটা হচ্ছে, মানে এখানে আমি এফিসিয়েন্সি বাড়াবো কিভাবে? বাড়াবো হচ্ছে এই টার্মটা যত ছোট হবে তত আমার জন্য বেটার, কারণ আমি 1 থেকে সাবট্র্যাক্ট করতেছি। এখন 1 থেকে যদি আমি 0.1 সাবট্র্যাক্ট করি তখন আমার থাকবে 0.9, 1 থেকে যদি আমি 0.3 সাবট্র্যাক্ট করি তখন থাকবে 0.7। সো এর জন্য আমার এই ফ্র্যাকশনটা যাতে ছোট হয় আমার ওই দিকে খেয়াল রাখতে হবে। সো একটা ফ্র্যাকশন ছোট করা যায় কিভাবে? তার নিউমারেটরকে ছোট করে, অথবা তার ডিনোমিনেটরকে বড় করে, অথবা বোথ। সো এখানে আমরা ওই ডিনোমিনেটর বড়োর কেসটা দেখছি, যে সোর্সের টেম্পারেচার আমরা বাড়াই দিছি, তাতে এফিসিয়েন্সি দেখো 60 থেকে 80 হয়ে গেছে। আচ্ছা বলো তো, এফিসিয়েন্সি 100% পেতে হলে সোর্সের টেম্পারেচার কত বাড়াইতে হবে, বা সোর্সের টেম্পারেচার কত হওয়া উচিত? আমি যদি একদম 100% এফিসিয়েন্সি একটা কার্নো ইঞ্জিন চাই, ইনফিনিটি, হ্যাঁ। আর অথবা সিঙ্কের টেম্পারেচার হইতে হবে 0 কেলভিন। আচ্ছা, পরের কোশ্চেন আসো। এখানে বলছে 74 নাম্বার,
A reversible engine can convert 1/6 part of the incoming heat into work. তার মানে ওয়ার্ক হচ্ছে ইনকামিং হিটের 1/6, মানে এই 1/6 হচ্ছে বেসিক্যালি ওর এফিসিয়েন্সি ইন্ডিকেট করে, কারণ দেখো W/Q1 হচ্ছে 1/6 আর W/Q1 হচ্ছে আমার এফিসিয়েন্সি। সো এখানে তোমাকে আসলে আমি এফিসিয়েন্সিটা বলে দিছি। এখন বলছে ইফ ইটস লোয়ার টেম্পারেচার ইজ লোয়ার্ড বাই 62 ডিগ্রি সেন্টিগ্রেড ইটস এফিসিয়েন্সি বিকামস ডাবল। সো এটার ধরো হায়ার টেম্পারেচার হচ্ছে T1 আর লোয়ার টেম্পারেচার হচ্ছে T2, তখন এফিসিয়েন্সি হচ্ছে এইটা, দ্যাট ইজ ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2/T1, দ্যাট ইজ 1/6 ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2/T1। এটা হচ্ছে ইকুয়েশন 1। আর সেকেন্ড কন্ডিশনে বলছে আমি যদি আমার সিঙ্কের টেম্পারেচার বা লোয়ার টেম্পারেচার T2 কে 62 ডিগ্রি সেন্টিগ্রেড কমাই দিই, 62 এখানে T2 মাইনাস 62 এতখানি কমাই দেই, তখনও এফিসিয়েন্সিটা ডাবল হয়। ডাবল হয় মানে হচ্ছে 1/6 ডাবল, দ্যাট ইজ 1/3 হয়। ঠিক আছে, সো এখন তোমাকে বের করতে বলছি T1 আর T2 কত। সো এইখানে যদিও আমার লোয়ার টেম্পারেচারটা চেঞ্জ হয়েছে, হায়ার টেম্পারেচার কিন্তু স্টিল T1-ই আছে। সো আমি এটা ইউজ করে লিখতে পারি ইটা প্রাইম ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 প্রাইম বাই T1, অর 1/3 ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 মাইনাস 62। আচ্ছা, 62 ডিগ্রি সেন্টিগ্রেড কমানো আর 62 কেলভিন কমানো কিন্তু একই, সো এর জন্য আমি ওইটা আর আলাদাভাবে বলি নাই। অ্যান্ড ডিভাইডেড বাই T1 হচ্ছে T1। সো এইখানে একটা ইকুয়েশন পেলাম, এইখানে একটা ইকুয়েশন পেলাম, এই দুইটা সলভ করলেই আমার T1 আর T2 পেয়ে যাব, কারণ দুইটা আননোন, আমাদের দুইটা ইনফরমেশনই দরকার ছিল। আচ্ছা, সো এই জায়গাতে তুমি এরপর কি করতে পারো, এটাকে একটু অ্যারেঞ্জ করবা, তাহলে তুমি পাবা T1 ইজ ইকুয়াল টু 6T1 মাইনাস 6T2, অর 5T1 ইজ ইকুয়াল টু 6T2। ইকুয়েশন 1 থেকে আসে এটা, অর তুমি T1 এর জায়গায় লিখতে পারো 6T2/5, ওইটা এখানে বসাও, তাহলে 1/3 ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 মাইনাস 62 ডিভাইডেড বাই 62/5। সো এবার ক্যালকুলেটর সলভ করো, 1/3 ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 মাইনাস 62 ডিভাইডেড বাই 6T2/5। সো T2 এর ভ্যালু হচ্ছে 310 কেলভিন, আর T1 এর ভ্যালু হচ্ছে 6/5 অফ দিস, 6/5 ইন্টু দিস, 372। সো এখানে হচ্ছে তোমার দুইটা ইনফরমেশন থেকে দুইটা ইকুয়েশন এনে সলভ করতে হবে আর কি। কারো কোশ্চেন আছে এটা? আচ্ছা, এবার পরেরটা দেখো, ফাইন্ড দ্য চেঞ্জ ইন এন্ট্রপি ইন কনভার্টিং 3 kg আইস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে এখানে এই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আইস আছে 3 kg, সেটাকে আমি যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার বানাতে চাই, মানে এখানে আমি স্টেট চেঞ্জ করে ফেলতেছি। স্টেট চেঞ্জের সময় টেম্পারেচার কনস্ট্যান্টই থাকে, যেমন এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডই রয়ে গেছে, মানে 273 কেলভিন দুইটাই। সো এখানে আমার এন্ট্রপির চেঞ্জের ফর্মুলা হচ্ছে ∇S ইজ ইকুয়াল টু ∇Q/T। আর যেহেতু এখানে মেল্টিং হচ্ছে, সো এখানে ∇Q ইজ ইকুয়াল টু হচ্ছে MLF, mass into latent heat of fusion divided by T। সো M হচ্ছে 3 kg, আর latent heat of fusion of water হচ্ছে 336,000, এখানে এটা দেওয়া আছে, ডিভাইডেড বাই টেম্পারেচারটা হচ্ছে 273, সো এত জুল পার কেলভিন। সো আনসার আছে 3692.3। আচ্ছা, এবার এটা দেখো, ফাইন্ড দ্য চেঞ্জ ইন এন্ট্রপি টু কনভার্ট 5 kg ওয়াটার at 400 ডিগ্রি সেন্টিগ্রেড টু স্টিম at 100 ডিগ্রি সেন্টিগ্রেড।
মানে তোমার কাছে হচ্ছে আগে 5 কেজির ওয়াটার ছিল, যেটা ছিল হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে। তোমাকে বের করতে বলছে এইখান থেকে তুমি যদি এটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ভেপারে কনভার্ট করে ফেলো বা স্টিমে কনভার্ট করে ফেলো, এরকম, তখন তোমার কত এন্ট্রপি চেঞ্জ হবে। সো ফার্স্টে তোমার এই ওয়াটারটার টেম্পারেচার 5 কেজির 40 ডিগ্রি থেকে 5 কেজির 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার বানাতে হবে। এই টাইপের ম্যাথ তোমরা হচ্ছে 9-10-এ করছো, হিটের কতটুকু হিট লাগবে ওইগুলো দিয়ে, বাট এখন হচ্ছে আমরা এন্ট্রপির চেঞ্জ বের করতেছি। সো ফার্স্টে হচ্ছে তুমি এই স্টেট আনচেঞ্জ রাখবা, বাট টেম্পারেচার বাড়াবা, 40 থেকে 100-এ ইনক্রিজ করবা, আর এরপর তুমি টেম্পারেচার আনচেঞ্জ রাখবা বাট স্টেট চেঞ্জ করবা, ওয়াটার থেকে স্টিমে নিয়ে যাবা। সো দুইটা স্টেপে হচ্ছে এখানে। সো প্রথম স্টেপের জন্য আমার এন্ট্রপি চেঞ্জ ডেল এস ওয়ান, এটা হচ্ছে স্টেপ 1, এটা স্টেপ 2। স্টেপ 1-এর জন্য ডেল এস ওয়ান হচ্ছে আমরা ফর্মুলা শিখে আসছিলাম এম এস লন T2/T1। এম হচ্ছে 5 কেজি, এস হচ্ছে ওয়াটারের এস হচ্ছে 4200, আর লন T2 হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উইচ ইজ 373 কেলভিন, আর T1 হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উইচ ইজ 273 প্লাস 40 উইচ ইজ 313 ডিগ্রি 303 কেলভিন আর কি, 273 প্লাস 40। আচ্ছা, সো এখানে আমরা পাচ্ছি জুল পার কেলভিন প্রথম স্টেপের জন্য এন্ট্রপির চেঞ্জ। আর পরের স্টেপের জন্য এন্ট্রপির চেঞ্জ হচ্ছে, পরের বার আমি কিন্তু টেম্পারেচার চেঞ্জ করতেছি না, স্টেট চেঞ্জ করতেছি। আর স্টেট চেঞ্জের জন্য এটা হচ্ছে সিম্পলি ml, যদি আমি মেল্টিং করি তখন হচ্ছে mlf, আর যদি আমি ভেপারাইজ করি তখন হচ্ছে mlv ডিভাইডেড বাই t। এটা হচ্ছে তখন বয়লিং পয়েন্ট। m হচ্ছে 5, আর ওয়াটারের এই এলভিটা কত কারো মনে আছে? এটা না? জি ভাই, 22,68,000। সো ওইটা এখানে বসাও, ডিভাইডেড বাই টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উইচ ইজ 373 কেলভিন। সো এবার এটা দুইটাকে অ্যাড করবা জাস্ট। সো ডেল এস হচ্ছে ডেল এস ওয়ান প্লাস ডেল এস টু, দুইটা স্টেপের টোটাল এন্ট্রপির চেঞ্জ, তাহলে এই দুইটার সাম। সো 36956, ওরা হয়তো এখানে এই ভ্যালুটা 2.26 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইউজ করছে আর কি। সো এটা ডিপেন্ড করে, বাট এটা এই সব অ্যান্সারে অ্যাকচুয়ালি এইটুক চেঞ্জে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা হচ্ছে 36956। এটা হয়তো এইখানের এই অ্যান্সারটা অন্য তোমার এলভি ইউজ করে বের করা আর কি, ঠিক আছে। 36 ইউজুয়ালি এটা দেওয়া থাকে, মানে ভ্যালুটা দেওয়া থাকে, সো তুমি যেটা দেওয়া থাকবে ওইটাই ইউজ করবে। হ্যাঁ বলো। 34085.02 কি বলছো? আনসার মিলছে না। দাঁড়াও, এম 1273 বললো 313 হবে। ও আচ্ছা আচ্ছা, সরি 313, হ্যাঁ তাহলে 34085 হবে। থ্যাংক ইউ, 34085.02 জুল পার কেলভিন। আচ্ছা এনিওয়েজ প্রসেসটা বুঝো তাহলেই হবে, ms ln T2/T1 আর প্লাস mlv বাই এটা হচ্ছে অ্যাকচুয়ালি T2 আর কি। এবার দেখো, what will be the change in entropy to convert 5 kg ice at 0 degree centigrade to water at 100 degree centigrade? ওকে, 5 কেজির আইস আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাকে ওয়াটারে কনভার্ট করবা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। সো ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে হচ্ছে 5 কেজির আইসকে
0 ডিগ্রি সেন্টিগ্রেডের আইসকে আগে 5 কেজির 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারে কনভার্ট করতে হবে, তারপর এইটাকে আবার টেম্পারেচার বাড়াইতে হবে। সো এখানে হচ্ছে মেল্টিং হচ্ছে, এখানে হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে জাস্ট। সো ডেল এস ইজ ইকুয়াল টু ডেল এস ওয়ান প্লাস ডেল এস টু। ডেল এস ওয়ান হচ্ছে এই যে মেল্টিং এর জন্য উইচ ইজ MLF ওভার T1 প্লাস এবার T1 থেকে এই যে T2 মানে 0 থেকে 100 সেটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, সো এটা হচ্ছে MS ln T2 ওভার T1। সো M হচ্ছে 5, LF হচ্ছে 336,000, T1 হচ্ছে 273 কারণ এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে বা 273 কেলভিনে হচ্ছে, প্লাস M 5, ওয়াটারের S হচ্ছে 4200 লন T2 হচ্ছে 373 কারণ এই যে ফাইনাল টেম্পারেচার 100 আর এটা হচ্ছে 273। সো এটার সাম করলেই আনসার চলে আসবে। আচ্ছা, কয়েকটা জিনিস একটু মনে করাই দিই। আইসের এস ছিল হচ্ছে 2100 জুল পার কেজি পার কেলভিন। ইউনিট এরকম কেন? কারণ এটা হচ্ছে আসলে পার 1 কেজির হিট, পার 1 কেজি অবজেক্টের টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করতে যতটুকু হিট লাগে, সো এর জন্য ইউনিটটা হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। ইউনিটগুলোর ব্যাপারে সিরিয়াস থাকবা। ওয়াটারের জন্য এস হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন, আর ভেপারের জন্য তোমার এস হচ্ছে 2000। আচ্ছা, এবার আসি আমাদের সময় এইচএসসিতে একটা কোশ্চেন আসছিল থার্মোডাইনামিক্সের। সো ওই কোশ্চেনটা বেশ ইন্টারেস্টিং ছিল, সো ওইটা দেখাই। এটা হচ্ছে দ্য রেশিও অফ অ্যাবজর্বড হিট টু রিলিজড হিট অফ আ হিট ইঞ্জিন ইজ 5:2, মানে অ্যাবজর্বড হিট হচ্ছে Q1 আর রিলিজড হিট হচ্ছে Q2, এই রেশিওটা হচ্ছে 5:2, মানে Q1/Q2 ইজ ইকুয়াল টু 5/2। এখন বলছে ইফ দ্য টেম্পারেচার অফ হিট সোর্স ইজ ইনক্রিজড বাই 110 কেলভিন, মানে হিট সোর্সের টেম্পারেচার তো T1, আমি যদি ওইটাকে তোমার 110 কেলভিন ইনক্রিজ করি তখন এফিসিয়েন্সি হয় 70%। আর এখানে আরও বলে দিচ্ছে দ্য ইঞ্জিন টেকস 1200 জুল হিট ফ্রম হিট সোর্স, মানে আমি তোমাকে Q1 এর ভ্যালু বলে দিছি। এখন কোশ্চেনগুলো দেখো। ফার্স্টের কোশ্চেন হচ্ছে, এটা হচ্ছে সিতে আসছিল, ক্যালকুলেট দ্য এফিসিয়েন্সি অফ দি হিট ইঞ্জিন। এফিসিয়েন্সি বের করতে হলে এটা ইজ ইকুয়াল টু 1 - Q2/Q1 সিম্পলি। ওকে, সো এখানে আমার 1 - Q2/Q1 হচ্ছে গিভেন অলরেডি, এটা হচ্ছে 2/5, সো এটা ক্যালকুলেট করলে তুমি পাবা 3/5 অর 60%। সো এফিসিয়েন্সি হচ্ছে 60%, এক লাইনের ম্যাথ। আর সেকেন্ড কোশ্চেনটা কি বলছে দেখো। সেকেন্ডে বলছে অ্যানালাইজ হাউ দ্য ইঞ্জিন ক্যান বি কনভার্টেড ইনটু আ রিভার্সিবল ইঞ্জিন উইদাউট চেঞ্জিং দ্য টেম্পারেচার অফ হিট সোর্স। আমরা এটার যে তোমার এই যে ইঞ্জিনটা আছে সেইটাকে তোমার রিভার্সিবল ইঞ্জিন কীভাবে বানাইতে পারবো উইদাউট চেঞ্জিং দ্য টেম্পারেচার অফ হিট সোর্স। এখন এখানে একটা জিনিস তোমার বুঝতে হবে, সেটা হচ্ছে যে রিভার্সিবল ইঞ্জিন যারা, রিভার্সিবল ইঞ্জিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ওইখানে টোটাল এন্ট্রপির চেঞ্জ হচ্ছে 0 হয়, ঠিক আছে? যেমন কার্নো ইঞ্জিন একটা রিভার্সিবল ইঞ্জিন। আর এই টাইপের ইঞ্জিনে তাহলে আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে যে তোমার কিউ হচ্ছে তাহলে টি এর প্রপোর্শনাল হয়, কারণ রিভার্সিবল ইঞ্জিনে আমরা জানি একটা পোর্শন হচ্ছে তোমার আইসোথার্মাল, তারপর হচ্ছে অ্যাডায়াবেটিক, তারপর হচ্ছে মানে আমরা ইউজুয়ালি রিভার্সিবল বলতে কার্নোকেই বুঝবো, তারপর হচ্ছে আবার আইসোথার্মাল, তারপর হচ্ছে আবার অ্যাডায়াবেটিক। সো এখন এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে যে এটাকে রিভার্সিবল বানানো যায় কীভাবে, মানে এটা কার্নো ইঞ্জিন টাইপ বিহেভিয়ার কীভাবে করা যায় উইদাউট চেঞ্জিং দ্য টেম্পারেচার অফ হিট সোর্স। সো আমাদের এখানে টেম্পারেচার হচ্ছে T1, আর মানে হিট সোর্সের টেম্পারেচার হচ্ছে T1, এইটা আমার ফিক্সড রাখতে হবে। সো আমি এটা যদি ফিক্সড রাখতে চাই তাহলে আমার এখানে হচ্ছে
মেইনলি সিঙ্কের টেম্পারেচারটা আমি চেঞ্জ করতে পারবো। ওকে, তো এইখানে আমাদের যেটা করতে বলছে সেটা হচ্ছে যে এখন আমাদের এখানে একটা ইনফরমেশন দেওয়া যে ইফ দ্য টেম্পারেচার অফ হিট সোর্স ইজ ইনক্রিজড বাই 110, মানে T1 যদি এখন T1 প্লাস 110 হয় তখন এটার এফিসিয়েন্সি 70% হয়। ওকে, বাট এখানে তো আমি সোর্সের টেম্পারেচারটা চেঞ্জ করছি। তো এখানে অ্যাকচুয়ালি ওরা বুঝাইছে এইটা যে তুমি এই ইটাকে 70% কীভাবে করবা, বাট উইদাউট চেঞ্জিং টেম্পারেচার অফ সোর্স, মানে তার মানে তোমার সিঙ্কের টেম্পারেচারটা কমাইতে হবে আর কি। ঠিক আছে, সেটা খুবই ইজি আইডিয়া যে তোমার এই ইটা ইউজ করে তুমি হচ্ছে ফার্স্টে T1 বের করতে পারবা এই ইটা আর মানে এই ইকুয়েশন থেকে আর এই ইকুয়েশন থেকে, দেন তুমি ওই T2কে কমায় তোমার মানে T2কে কতটুকু কমাইলে 70% পাবা সেটা বের করবো। সো আমরা করি, দেখো। সো আমাদের গিভেন ইনফরমেশন প্রথমে হচ্ছে 60% এফিসিয়েন্সি মানে 0.6, এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2/T1। আর আরেকটা ইনফরমেশন যে সেকেন্ড এফিসিয়েন্সি হচ্ছে 0.7, যেটা হচ্ছে 1 মাইনাস তোমার T2/T1 প্লাস 110। সো এই দুইটা সলভ করলে তুমি কি পাবা? T1 আর T2, রাইট? এই দুইটা সলভ করে আমরা T1 আর T2 পেতে পারি। অ্যান্ড দেন আমরা এরপর আবার দেখাবো যে এই 0.7 এফিসিয়েন্সি কীভাবে পাওয়া যায় যদি আমি সোর্সের টেম্পারেচারটা আনচেঞ্জড রাখি। দ্যাট ইজ আমার তখন সিঙ্কের টেম্পারেচার কমাইতে হবে, ধরো এক্স অ্যামাউন্ট কমাইতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। সো আইডিয়াটা খুবই সহজ, আমার হচ্ছে এখান থেকে বের করতে হবে কত টেম্পারেচার কমাইলে আমি আবার এটা পাবো। ওকে, মানে এখানে আমাদের বাংলা ভার্সনের কোশ্চেন এটা আরেকটু এক্সপ্লিসিটলি বলা ছিল যে তুমি কিভাবে ওইটা রিভার্সিবল ইঞ্জিন অফ 70%-এ কনভার্ট করবা। সো আমি যেইখান থেকে যেই টেস্ট পেপার থেকে নিছি ওইখানে অ্যাকচুয়ালি ওইটা ওইভাবে বলা নাই, বাট ম্যাথটা এইভাবে করবো আর কি। এখানে তুমি লিখে রাখতে পারো রিভার্সিবল ইঞ্জিন অফ 70% এফিসিয়েন্সি। আচ্ছা, সো এই দুইটা সলভ করো, আগে T1 আর T2 বের করো। সো এই দুইটা সলভ করি আমি। এখানে এটা সলভ কীভাবে করবো? T1/T2 6, তোমরা তোমাদের মতো সলভ করে নিও, আমি এটা একটু সলভ করে দিচ্ছি। তোমরা তো যেভাবে নিজেরা কমফোর্টেবল ফিল করো সলভ করার ক্ষেত্রে ওইভাবে করবা, আমি একটু ডিফারেন্ট ওয়েতে করছি এটা। আচ্ছা, এটা এরকম আসলো কেন? আচ্ছা, আমি ম্যানুয়ালি সলভ করি। 0.6 T1 ইজ ইকুয়াল টু T1 মাইনাস T2, আর এখান থেকে আসে 0.7 T1 প্লাস 110 ইন্টু 0.7 ইজ ইকুয়াল টু T1 প্লাস 110 মাইনাস T2। নোট ইকুয়েশন। mm, 0.6 minus 1 1 0, 0.7 minus 1 আর হচ্ছে 1 আর 110 মাইনাস 110 ইন্টু 0.7। সো এখানে দেখো T1 আর T2 আসছে 330 আর 132, 330 কেলভিন আর 132 কেলভিন। এবার এইটার জন্য সলভ করো যে এক্স এর ভ্যালু মানে কত কমাইলে আবার 0.7 পাবা। সো এটা হচ্ছে 0.7 ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 হচ্ছে 132 মাইনাস এক্স ডিভাইডেড বাই T1 হচ্ছে এবার 330 রাখবো। সো এক্স এর ভ্যালু আসে 33। সো অ্যান্সার হচ্ছে 33 কেলভিন যদি
হিট সিঙ্কের টেম্পারেচার কমাও, তখন এটা আবার রিভার্সিবল ইঞ্জিন অফ 70% এফিসিয়েন্সি পাওয়া যাবে। কারো কোশ্চেন আছে সোফার? এখানে সলভ প্রসেসটা তুমি তোমার নিজের মতো করবা। আচ্ছা, এরপর রেফ্রিজারেটরের ম্যাথ দেখো। A refrigerator absorbs 3520 joule heat from minus 73 degree centigrade heat source. আমরা জানি রেফ্রিজারেটরে হিট সোর্সের টেম্পারেচারটাই হচ্ছে T2, আর এখানে অ্যাবজর্বের অ্যামাউন্টটা বলছো এটা হচ্ছে Q2 3520, আর রিলিজ যে হিটটা সেটা হচ্ছে Q1 5280, আর সেটা হচ্ছে হায়ার টেম্পারেচার হিট সিঙ্কে। ঠিক আছে, তো এখন বলছে ফাইন্ড ইটস কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স। সো এইটার জন্য ফর্মুলা কি ছিল, যে আমরা জানি আসলে ও এখানে Q2 হিট অ্যাবজর্ব করে, বাইরে থেকে W অ্যামাউন্ট ওয়ার্ক করা হয়, আর হায়ার টেম্পারেচার হিট সোর্সে ও Q1 অ্যামাউন্ট হিট ছেড়ে দেয়। সো এখানে তোমার ইনভেস্টমেন্টটা হচ্ছে W আর প্রফিটটা হচ্ছে Q2। সো কপ হচ্ছে Q2 বাই W অর Q2 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2, কারণ এখানেও Q1 ইজ ইকুয়াল টু Q2 প্লাস W। সো এখন ভ্যালু বসো, 3520 মাইনাস 5280 মাইনাস 3520। একটা ব্যাপার মাথায় রাখবা, রেফ্রিজারেটরের সিওপিকে আমরা কখনোই পার্সেন্টেজে লিখি না, ওইটা সবসময় যেই ভ্যালুটা আসবে সেটাই। সেটা হচ্ছে 2। এই রেফ্রিজারেটর কোএফিশিয়েন্ট অফ পারফরমেন্স হচ্ছে 2। অ্যান্ড এখানে আরও বলছে যে ওয়ার্ক ডান বাই দ্য এনভায়রনমেন্ট অন দ্য সিস্টেম। আমরা জানি রেফ্রিজারেটরে হচ্ছে সিস্টেম ওয়ার্ক করে না, সিস্টেমের উপর ওয়ার্ক করা হয়। এনভায়রনমেন্ট সিস্টেমের উপর ওয়ার্ক করে, এনভায়রনমেন্টও ইঞ্জিনটার উপর ওয়ার্ক করে, ইঞ্জিনটার ভিতরে গ্যাস সিস্টেমটার উপর ওয়ার্ক করে। সো আমাদের এখানে ডাব্লু বের করতে বলছে। সো ডাব্লু হচ্ছে সিম্পলি Q1 মাইনাস Q2, এটা হচ্ছে 5280 মাইনাস 3520, 5280 মাইনাস 3520 which is 1760 জুল। আর হিট সিঙ্কের টেম্পারেচার বের করতে বলছে, মানে T1 বের করতে বলছে। ওকে, সো এটা তুমি কিভাবে করতে পারবা, এইখানেও ওই যে Q is proportional to T, so Q1 by Q2 is equal to T1 by T2. সো Q1 হচ্ছে 5280, Q2 হচ্ছে 3520, T1 হচ্ছে বের করতে হবে, আর T2 হচ্ছে -73 মানে 200 কেলভিন। সো এখান থেকে T1 আসে 300 কেলভিন or 27 ডিগ্রি সেন্টিগ্রেড। কারো কোশ্চেন আছে এটাই? আচ্ছা, তাহলে আমরা পরের ম্যাথে আসি। এখন হচ্ছে আমাদের লাস্টের 4টা ম্যাথ, যে 4টা ম্যাথ হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের, এগুলো করলে আমাদের থার্মোডাইনামিক্সটা আজকে শেষ হয়ে যাবে। আচ্ছা, তো এখানে দেখো, আচ্ছা এখানে বেশ নয়েজ আসতেছে আমার পাশের বাসা থেকে, একটু ওয়েট। আচ্ছা, তো এখানে দেখো একটা পিভি সাইকেলের গ্রাফ দেওয়া আছে, পিভি গ্রাফ দেওয়া আছে যেখানে ABCD হচ্ছে একটা সাইকেল। সো এখানে বলছে দেখো এই সাইকেলটার এই যে AB কার্নো সাইকেল দেওয়া আছে। সো এখানে দেওয়া আছে T1 হচ্ছে 1200 কেলভিন, তারপর Q1 হচ্ছে 500 জুল, তারপর T2 হচ্ছে 650 কেলভিন, আর Q2 কত সেটা বের করতে বলছে, বা ওইটা দেওয়া নাই আর কি, ওইটা হয়তো আমাদের বের করা লাগতে পারে। সো এখানে এফিসিয়েন্সি জানতে চাইছে। সো এফিসিয়েন্সি হচ্ছে 1 মাইনাস T2 বাই T1 which is 1 minus 650 by 1200, বের করলে আসবে 1 minus 650 by 1200 which is 45.83%. সো এটা হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার। আর এখানে বলছি ডিসকাস এন্ট্রপি চেঞ্জেস ইন ইচ স্টেপ। সো এখানে প্রত্যেকটা স্টেপে কত এন্ট্রপি চেঞ্জ হচ্ছে সেটা বের করতে বলছে। সো আমরা যদি এন্ট্রপি চেঞ্জ ইন স্টেপ 1 মানে A থেকে B
এটা যদি বের করি সেটা কি হবে? এটা একটা আইসোথার্মাল প্রসেস। সো এন্ট্রপির চেঞ্জ হচ্ছে আইসোথার্মালের জন্য ডেল কিউ বাই টি, রাইট? এখানে ডেল কিউটা কত? ও হিট অ্যাবজর্ব করতেছে Q1, আর এখানে টেম্পারেচারটা ফিক্সড, সেটা হচ্ছে T1। সো এন্ট্রপির চেঞ্জ হচ্ছে 500 বাই 1200। ওকে, সো এত জুল পার কেলভিন। অ্যান্ড বি থেকে সি প্রসেসটা কি প্রসেস বলো তো? এই যে বি থেকে সি, অ্যাডিয়াবেটিক এখানে এন্ট্রপির চেঞ্জ কত হবে তাহলে? 0। 0, কারণ অ্যাডিয়াবেটিকে কোনো হিট ঢুকেও না বেরো হয় না, সো ডেল কিউটা 0, এর জন্য এটা হচ্ছে 0 জুল পার কেলভিন। তারপর সি থেকে ডি, এটা কিন্তু আবার আরেকটা আইসোথার্মাল, তো এখানে আবার ডেল কিউ বাই টি, এইখানে হিট Q2 অ্যামাউন্টটা বের হয়ে গেছে, সো Q2 এর ভ্যালুটা নেগেটিভে বসাবো, আর টি হচ্ছে T2। আচ্ছা, এখন কত হিট বের হয়েছে এটা কিভাবে জানবো? তো সেটার জন্য তোমার আবার এই জায়গায় ব্যাক করতে হবে। দেখো Q1 দেওয়া, T1 দেওয়া, T2 দেওয়া, Q2 লাগবে। সো Q1 বাই Q2 ইজ ইকুয়াল টু হচ্ছে T1 বাই T2। কার্নো সাইকেলে বা রিভার্সিবল ইঞ্জিনে এটা অলওয়েজ ট্রু, যে হিটের রেশিও টেম্পারেচারের রেশিওর সাথে সেম। সো এটা হচ্ছে 500 বাই Q2 ইজ ইকুয়াল টু 650 বাই 1200 বাই 650। সো Q2 এর ভ্যালু আসে 270.83। আর টেম্পারেচার হচ্ছে এখানে 650। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের কি এইটা এত কষ্ট করে বের করার দরকার ছিল? না, কারণ Q2 বাই T2 তো আসলে Q1 বাই T1 এর সমানই, আর ওইটা তো আসলে ডেল এস ওইটার সমানই হবে, রাইট? বাট এখানে এটা নেগেটিভ হবে আর কি, ঠিক আছে? সো এই যে বললাম, এখানে আসলে এটা ভ্যালুটা নেগেটিভে বসানো উচিত ছিল, কারণ এখানে হিটটা তো বের হয়ে যাচ্ছে। তাদের ভ্যালুর রেশিও সমান, সেটা ঠিক আছে, বাট এইখানে একটা মাইনাস বসবে। সেটা অ্যান্সারটা জাস্ট এইটার নেগেটিভ আসবে। সো মাইনাস এত ডিভাইডেড বাই 650, which is minus 0.416 জুল পার কেলভিন। আর এটাও বের করো, 500 বাই 1200, দেখো ওইটাও 0.416, এটা জাস্ট প্লাসে আসছে আর কি। আর সি থেকে ডিতে এন্ট্রপির চেঞ্জ হচ্ছে, ডি থেকে এতে এন্ট্রপির চেঞ্জ হচ্ছে আবার 0, বিকজ এটা অ্যাডিয়াবেটিক। সেখানে টোটাল এন্ট্রপির চেঞ্জ কত হবে? সবগুলোর সাম, যেটা হবে 0 জুল পার কেলভিন। এর জন্যই বলি যে কার্নো সাইকেলে এন্ট্রপির টোটাল চেঞ্জ হচ্ছে 0, প্রথম স্টেপে যত আর থার্ড স্টেপে সেটা ঠিক নেগেটিভ, আর সেকেন্ড আর ফোর্থ স্টেপে ওইটা 0 0। কারো কোশ্চেন আছে এটাই? আচ্ছা, এগুলো কিন্তু সিকিউর কোশ্চেন, ওকে? সিকিউরতে ইউজুয়ালি এই টাইপের কোশ্চেনও আসে, অনেক সময় গ্রাফ দিয়ে দেয়, সিতে এটা দেয়, ডিতে এটা দেয়। আচ্ছা, এবার আসি 108 নাম্বার। এটাই বলছে দ্য রেশিও অফ কম্প্রেশন অ্যান্ড এক্সপানশন ইজ 1:2 ইন ইচ স্টেপ অফ এ কার্নো ইঞ্জিন। মানে এই কার্নো ইঞ্জিনটা যে কোনো স্টেপেই কম্প্রেশন আর এক্সপ্যানশনের রেশিও হচ্ছে 1:2। মানে প্রথমে ভলিউম যদি 2 মিটার কিউব থাকে আর গ্যাসটা যদি এক্সপ্যান্ডেড হয়, তাহলে সেই রেশিওটা হবে 1:2, মানে ডাবল হয়ে যাবে। কম্প্রেশন যদি হয় তাহলে হাফ হয়ে যাবে, আর এক্সপ্যানশন হলে ডাবল হবে। সো 2 2 0, এটা হবে 4। আবার এরপর ধরো এটার যদি কোনো কারণে কম্প্রেশন হয়, তখন এটা আবার তোমার হাফ হয়ে যাবে আর কি, 2 মিটার কিউব হয়ে যাবে। মানে এখানে সবসময় রেশিওটা প্রত্যেকটা স্টেপেই ফাইনাল ভলিউম আর ইনিশিয়াল ভলিউমের তোমার যদি এরকম কম্প্রেশন এক্সপ্যানশন রেশিও নাও, ওটা হবে 1:2। সো ম্যাথটা করলেই বুঝতে পারবা। তো এখানে বলছে সব স্টেপে এই রেশিওটা হচ্ছে 1:2। আর এখানে বলছে এবি যে লাইনটা, সেইখানে টেম্পারেচার হচ্ছে 30, আর সিডির লাইনটার টেম্পারেচার হচ্ছে T2। এখন আমি এখানে বলছি ভিতরে ওয়ার্কিং এজেন্ট হচ্ছে 3 মোলের ডায়াটমিক গ্যাস, ওকে? আচ্ছা, এবার বলছি 1 নম্বরে বলছি ফাইন্ড দ্য ওয়ার্ক ডান ইন এবি কার্ভ। এবি কার্ভটা হচ্ছে একটা আইসোথার্মাল কার্ভ। এবি কার্ভটা হচ্ছে একটা আইসোথার্মাল কার্ভ,
হ্যাঁ, এই কার্নো ইঞ্জিনে সবসময় হচ্ছে একই টাইপের গ্রাফ থাকবে। কার্নো ইঞ্জিনের গ্রাফ তো সবসময় একই, মানে একই রকম দেখতে। আচ্ছা, এখন দেখো এখানে বলছে যে আইসোথার্মাল প্রসেসের কথা, সেখানে ওয়ার্ক বের করতে বলছে। আমরা কিন্তু জানি যে আইসোথার্মালের ওয়ার্কের ফর্মুলা কি, W ইজ ইকুয়াল টু nRT ln V2 বাই V1, রাইট? সো এখন দেখো N হচ্ছে 3 মোল, R হচ্ছে 8.314, T হচ্ছে এখানে টেম্পারেচার কত 30 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এখানে টেম্পারেচারটা হচ্ছে T1। সো এটা হচ্ছে 273 প্লাস 30 which is 303 কেলভিন ইনটু লন। আচ্ছা, এইটা যদি V1 হয় তাহলে এইটা কি V2, বি পয়েন্টে ভলিউমটা হচ্ছে V2, এই জায়গাটা হচ্ছে V1, এই জায়গাটা হচ্ছে V2। সো এই V2 বাই V1 কত হবে বলো তো? এখানে গ্যাসটাই যে V1 থেকে এক্সপ্যান্ডেড হয়ে V2 হচ্ছে, সো V2 বাই V1 কত হবে বলো? এই স্টেপটাতে দেখো বলাই ছিল যে প্রত্যেক না 2 হবে, কারণ এখানে এই যে এটা এক্সপ্যান্ডেড হচ্ছে না। সো আমরা তো বলেই আসছি যে কম্প্রেশন আর এক্সপানশন স্টেটের রেশিও হচ্ছে 1:2, মানে প্রথমে যে ভলিউমটা থাকবে এই এক্সপানশনের পর ওইটা ডাবল হবে আর কি। সো V2 বাই V1 হবে 2/1, মানে 2। মানে এই কথাটা দিয়ে আমি বুঝাইছি সিম্পলি যে যখনই তোমার এটা এক্সপান্ডেড হবে ডাবল হবে, আর যখনই কম্প্রেসড হবে হাফ হবে। সেখানে তো এবিতে হচ্ছে আমাদের এটা এক্সপ্যান্ডেড হচ্ছে, কারণ প্রথম ভলিউমটা দেখো কম, ওটা লেফটে, আর পরের ভলিউমটা হচ্ছে দেখো ভি অ্যাক্সিসের রাইট সাইডে, সো এটা বেশি, সো কম, এখানে এক্সপানশন হচ্ছে আর কি। সো এটা ক্যালকুলেট করো, তাহলে আমরা পাবো 3 × 8.314 × 303 × ln 2। আনসার হচ্ছে 5238.41 জুল। আমরা এখানে কাজ করি, এই প্রত্যেকটা পয়েন্টকে আমরা কোঅর্ডিনেট নাম দিয়ে দিই, তাহলে ম্যাথটা আর একটু গুছায় করা যাবে। এটা হচ্ছে V1, P1, এটা হচ্ছে V2, P2, এটা হচ্ছে V3, P3, এটা হচ্ছে V4, P4। আচ্ছা, এখানে 2 নম্বরে বলছে ইজ ইট পসিবল দ্যাট দ্য এফিসিয়েন্সি ইজ মোর দ্যান 33%। আচ্ছা, সো তুমি এফিসিয়েন্সিটা বের করে দেখাবা যে এটা কত আসে। সো এফিসিয়েন্সি ইটা ইজ ইকুয়াল টু 1 - T2 বাই T1। আচ্ছা, এখানে আমার T1 দেওয়া, T1 হচ্ছে 303 কেলভিন বা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। T2 কিভাবে বের করব কেউ বলতে পারবা? T2 কোন জায়গা থেকে আনা যায় এখানে? আচ্ছা, এখানে একটা জিনিস হিন্ট দেই, দেখো টেম্পারেচারটা চেঞ্জ হইতেছে কোথায়, এ থেকে বিতে কিন্তু টেম্পারেচার T1 ছিল, চেঞ্জটা কিন্তু হয়েছে এই জায়গায়, তাই না? এই কার্ভটা এই বি থেকে সিতে যখন আসছে, রাইট? সো বি থেকে সিতে যখন আসছে, এইটার ব্যাপারে তুমি যদি একটু অ্যানালাইজ করো তাহলেই তুমি টেম্পারেচারটা পেয়ে যাবে, রাইট? কারণ বি পয়েন্টে টেম্পারেচার ছিল হচ্ছে T1, আর সি পয়েন্টে টেম্পারেচার হয়েছে T2। এ পয়েন্টে টেম্পারেচার কত? T1। বি পয়েন্টে টেম্পারেচার কত? T1। বি থেকে সিতে যখন গেছি, সি পয়েন্টে টেম্পারেচার হয়ে গেছে T2, আর ডি পয়েন্টে যখন আসছি তখন আবার টেম্পারেচার তখনও T2, আর ডি থেকে যখন এতে গেছি তখন টেম্পারেচার T2 থেকে T1। সো আই হোপ বোঝা গেছে। সো আমরা T2 যদি বের করতে চাই, আমার বিসিকে নিয়ে কাজ করতে হবে। আমি এই বিসি কার্ভের জন্য একটু অ্যানালাইজ করব। সো বিসি কার্ভটা হচ্ছে অ্যাডায়াবেটিক। এখন অ্যাডায়াবেটিকে টেম্পারেচার আর ভলিউমের মধ্যে কানেকশন কীরকম? T1 V1 টু দি পাওয়ার, বাট এখানে দেখো প্রথম পয়েন্টটা হচ্ছে বি, ওইখানে টেম্পারেচার T1 বাট ভলিউম কিন্তু V2, সো এটা হবে T1 V2 টু দি পাওয়ার গামা -1 ইজ ইকুয়াল টু সি পয়েন্টের টেম্পারেচার হচ্ছে T2 আর ভলিউম হচ্ছে V3, সো T2 V3 টু দি পাওয়ার গামা -1। সো এখান থেকে তুমি T2 বের করবা। সো এটা এই পাশে লিখি, T1 হচ্ছে 303, V2। আচ্ছা, এখন আসি যে V2 আর V3 এর মধ্যে রিলেশন কি বলতে পারবা? V2 হচ্ছে এই যে এই জায়গাটা, হ্যাঁ মাহির বলো। T1 V2 হলো কেন V1 হবে না?
ওইটা তো ফর্মুলা, বাট আমরা তো এখানে বি পয়েন্টের জন্য অ্যাপ্লাই করতেছি। বি পয়েন্টের ভলিউম তো V2, ইনিশিয়াল ভলিউম, বাট ওইটার নাম কি এখানে V2, বুঝা গেছে? এইটাই V1 আর কি, আর এটাই হচ্ছে সেই ফর্মুলার V2। ক্লিয়ার হয়েছে এবার? কারণ আমরা তো বিসি কার্ভে অ্যাপ্লাই করতেছি। বিসিতে তো বি হচ্ছে প্রথম পয়েন্ট বা প্রথম ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট, সি হচ্ছে এন্ডিং পয়েন্ট। ক্লিয়ার হয়েছে এটা? জি ভাই। আচ্ছা, V2 আর V3 এর মধ্যে কানেকশন কি বলো তো? বি পয়েন্টে ভলিউম V2 আর সি পয়েন্টে ভলিউম বেড়ে গিয়ে V3, তাহলে V2 আর V3 এর মধ্যে কানেকশন কি? 1:2। হ্যাঁ, গুড। V2:V3 হচ্ছে 1:2, কারণ V3 হচ্ছে V2 থেকে বড়, তার মানে V3/V2 = 2। তো এবার দেখো এই জায়গায় তোমার T1, আমি এই জায়গায় ক্যালকুলেশনটা করি। T1 হচ্ছে 303, আর এই V2টাকে ধরো আমি রাইট সাইডে নিয়ে আসলাম, T2 বের করব, আর এখানে থাকে হচ্ছে V3/V2 which is 2, এই যে V3 নিচে V2 হোল টু দি পাওয়ার গামা -1। গামা হচ্ছে ডায়াটমিক গ্যাস বলছে, সো এটা হচ্ছে 1.4। সো এখান থেকে T2 বের করবা। সো 303 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1.4 মাইনাস 1, সো 229.63। সো এখানে বসাও 229.63, ঠিক আছে? সো এফিসিয়েন্সি হচ্ছে 1 মাইনাস 229.63 ডিভাইডেড বাই 303। এটা কত পার্সেন্ট? এটা অনলি 24.2145%, 24.2145%। সো আমাদের এফিসিয়েন্সি কি 33% থেকে বেশি হয়েছে? না, তার মানে এটার অ্যান্সার হবে নো, ইটস নট পসিবল দ্যাট দ্য এফিসিয়েন্সি ইজ more than 33.33%, it's only 24.2145%। সিকিউতে এই টাইপের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমাদের হচ্ছে আর দুইটা ম্যাথ থার্মোডাইনামিক্সের। তো এখানে বলা আছে দ্য ওয়ার্ক ডান ইন 4 স্টেজেস অফ আ কার্নো ইঞ্জিন আর রেসপেক্টিভলি এত 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 এত, মানে কার্নো ইঞ্জিনের এই যে 4টা স্টেপ, সেই 4টা স্টেপে ওয়ার্কগুলো বলে দিছে। আচ্ছা, ফার্স্টের স্টেপে ওয়ার্ক W1 ইজ ইকুয়াল টু, এই স্টেপে কি এটা এক্সপানশন নাকি কন্ট্রাকশন বলো তো? ফার্স্টের স্টেপে এক্সপানশন, হ্যাঁ। সো এক্সপানশন হইলে ওয়ার্কটা কি পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়? পজিটিভ। সো এখানে W1 হচ্ছে পজিটিভ 1100 জুল, বিসি হচ্ছে W2, বিসিতে ওয়ার্ক সেটাও বলা আছে 1150, অ্যান্ড এটাও কিন্তু এক্সপানশন কারণ ভলিউম বাড়তেছে, রাইট? সো এখানে এটা হবে প্লাস 1150 জুল। বাট থার্ড স্টেজে কিন্তু ওয়ার্কটা নেগেটিভ, কারণ ওইখানে কিন্তু এটা কন্ট্রাকশন হচ্ছে। সো W3 ভ্যালু আমি 600 লিখবো না, -600 লিখবো। আর W4 হচ্ছে এটা আবার এক্সপানশন, সো এটা আবার নেগেটিভ 300 জুল। এখন আমাদের বলছে দ্য টেম্পারেচার অফ দ্য সোর্স অ্যান্ড সিঙ্ক আর রেসপেক্টিভলি এত এত, মানে T1 হচ্ছে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড অর 1473 কেলভিন, আর T2 ইজ ইকুয়াল টু 600 ডিগ্রি সেন্টিগ্রেড অর 873 কেলভিন। এখন 1 নম্বরে বলছে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিনের টোটাল ওয়ার্ক হচ্ছে 4টা স্টেপে টোটাল যে ওয়ার্ক হয় সেগুলোর সাম উইথ প্রপার সাইন সহ। আমি যেহেতু এখানে অলরেডি সাইন দিয়ে দিছি, তো এখানে আমি প্লাস দিয়ে লিখছি। যদি তুমি এগুলোতে প্লাস করে লিখতা তাহলে এইখানে আমি মাইনাস দিতাম, আবার এখানেও মাইনাস দিতাম, ঠিক আছে? এটা আই হোপ এমনিতেই বোঝো। সো এবার W1 হচ্ছে 1100, W2 হচ্ছে 1150, -600 -300। সো ক্যালকুলেট করো। এটা আসে 1350 জুল। আচ্ছা বলো তো এই 1350টা গ্রাফের কোন পোর্শনটা? এই যে 1350 এটা, হ্যাঁ এই এরিয়াটা হচ্ছে 1350। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে 2 নাম্বার কোশ্চেনে কি বলছে? টু ইনক্রিজ ইটস এফিসিয়েন্সি
will you rather increase the temperature of the source or decrease the temperature of sink by same amount? সো এখানে যখন মানে এখানে জিজ্ঞেস করছে যে এটার এফিসিয়েন্সি বাড়াইতে তুমি কি সোর্সের টেম্পারেচার বাড়াবা নাকি সিঙ্কের টেম্পারেচার সেম অ্যামাউন্টে কমাবা, কোনটা বেটার? সো এখানে যখন আমাকে বলে দেয় নাই কত বাড়াবো বা কমাবো, আমি ধরে নিব 100 কেলভিনের কথা, ঠিক আছে? আর যদি বলে দেয় তাহলে ওইটাই, আর না বলে দিলে আমরা 100 দিয়ে করব। মানে কারণ এটা হচ্ছে আমরা একটা পার্সেন্টেজের হিসাবের মতো, যে আমি 100-এ চেক করি যে 100 বাড়াইলে কি হয়, মানে সোর্সের টেম্পারেচার 100 বাড়াইলে কি হয় আর 100 কমাইলে কি হয়, সিঙ্কের টেম্পারেচার 100 কমাইলে কি হয়। সো এখানে প্রথম কেস হচ্ছে হিট সোর্সের টেম্পারেচার T1, এটাকে আমি 100 কেলভিন বাড়াবো। আর পরের কেস হচ্ছে আমি হিট সিঙ্কের টেম্পারেচার T2 100 কেলভিন কমাবো, কোনটা বেটার? সো প্রথম কেসে ইটা 1 আসে 1 মাইনাস আমি T1-কে 100 বাড়াবো, আগে থেকে তোমার T2 কত 873 আর T1 কত 1473, বাট ওইটাকে এখন আমি 100 বাড়াই দিছি। আর এই জায়গাতে ইটা 2 কত আসে 1 মাইনাস, আমি এবার সোর্সের টেম্পারেচার 1473 রাখবো, বাট সিঙ্কের টেম্পারেচার আমি 100 কমাবো। এখন দেখি কোন এফিসিয়েন্সিটা তোমার বড় আসে। 1 মাইনাস 873 ডিভাইডেড বাই 1473 প্লাস 100, এটা আসে হচ্ছে এত ইন্টু 100 হচ্ছে 44.5%। আর পরের কেসে এটা আসে, এবার হচ্ছে আমি এইটাকে 100 কমাই দিব, আর এটা অ্যাজ ইট ইজ থাকবে 47.52। সো কোনটা বেটার হইল? এটা। সো এখানে আমাদের অ্যান্সার হবে টেম্পারেচার অফ দ্য সিঙ্ক শুড বি ডিক্রিজড। ক্লিয়ার? সো এই টাইপের ম্যাথে যদি বলে না দেয় কত টেম্পারেচার বাড়াবা বা কমাবা, 100 দিয়ে করবা, ঠিক আছে? আর এখানে এটা কমানোটা বেটার, 100-এর ক্ষেত্রে এটা হচ্ছে কমানো বেটার। আচ্ছা, এবার লাস্ট ম্যাথ। এইটাই বলছে দ্য রেডিয়াস অফ আ ফায়ারবল ক্রিয়েটেড ডিউরিং অ্যান এক্সপ্লোশন সাডেনলি বিকামস থ্রাইস। মানে একটা ধরে এক্সপ্লোশন হয়েছে, তো প্রথমে ওই ফায়ারবলটার রেডিয়াস ছিল হচ্ছে আর, এরপর বার্স্ট হওয়ার পর এটা সাডেনলি 3 টাইমস রেডিয়াস হয়ে গেছে। এখন আমি জিজ্ঞেস করলাম ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ডিক্রিজ ইন টেম্পারেচার। এইভাবে যদি এটা সাডেনলি বড় হয়ে যায়, এইভাবে যদি হঠাৎ করে বড় হয়ে যায়, টেম্পারেচার কতটুকু কমে যাবে যদি ইনিশিয়াল টেম্পারেচার 227 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। ওকে, সো সাডেনলি হয়েছে, সো এটা কি প্রসেস? ও আচ্ছা, এখানে আরও একটা ইনফরমেশন সাইডে লেখা, এটা শিটে অলরেডি লেখা আছে যে ইফ 2 মোল গ্যাস ইজ ইন প্লে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান। এই প্রসেসটায় এই যে এক্সপ্লোশনটা হইল, এটার মধ্যে যদি 2 মোল গ্যাস থেকে থাকে, 2 মোল গ্যাস এখানে থাকে, তাহলে টোটাল ওয়ার্ক কত হয়েছে, মানে এইখান থেকে এইখানে যে আসছে, এখান থেকে যে এই অবস্থায় আসছে, ওয়ার্ক কত হয়েছে। ওকে, সো এটা আমাদের বের করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে টেম্পারেচারের চেঞ্জ কত সেটা বের করতে হবে। এটা একটা অ্যাডায়াবেটিক প্রসেস। আচ্ছা বলো তো, এখানে তোমার কোন ইনফরমেশনটা ছবিতে দেওয়া আছে বলো তো? এখান থেকে তুমি কি বের করতে পারবা? রেডিয়াস বেড়ে গেছে। সো আসলে রেডিয়াস বেড়ে গেলে কে বেড়ে যায়? ভলিউম, তাই না? সো এখানে তুমি কিন্তু জানো যে ভলিউম কত টাইমস হয়েছে। একটা জিনিসের রেডিয়াস, একটা স্ফিয়ারের রেডিয়াস যদি, এটা যেহেতু ফায়ার বল স্ফিয়ার, একটা স্ফিয়ারের রেডিয়াস যদি 3 টাইমস বাড়ে, ভলিউম কত টাইমস, মানে 3 টাইমস হয়, তাহলে ভলিউম কত টাইমস হবে বলো তো? 8 না না, 27 টাইমস। 27 হ্যাঁ, 3 কিউব, মানে v ইজ প্রপোর্শনাল টু r কিউব, কারণ ফর্মুলা হচ্ছে v ইজ ইকুয়াল টু তোমার 4/3 পাই r কিউব। সো তুমি যদি মানে এটার যদি রেশিও নাও v1/v2, সেটা হবে r1 বাই বা v2/v1 যদি নাও v2/v1, তাহলে এটা আসবে r2/r1 হোল কিউব। রেডিয়াস যদি 3 টাইমস করো তাহলে r2/r1 হচ্ছে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3 উইচ ইজ 27। তার মানে আমার ভলিউম হবে 27 টাইমস। সো এখানে অ্যাডায়াবেটিক প্রসেস আর v2 ইজ ইকুয়াল টু 27v1।
কোশ্চেন থেকে। যদি এটা ডাবল হইতো তখন হইতো 8 টাইমস। ওকে, মানে কিউবিক টাইমস বাড়বে আর কি। আর এখানে গামা দেওয়া আছে 1.4, ইনিশিয়াল টেম্পারেচার দেওয়া আছে 227 ডিগ্রি সেন্টিগ্রেড অর 500 কেলভিন। সো আমার T2 বের করতে হবে বা কতটুক চেঞ্জ হয়েছে সেটা বের করতে হবে। আমরা কিন্তু অলরেডি এটা জানি, তাই না, যে আসলে অ্যাডায়াবেটিকে টেম্পারেচার মানে ভলিউম বেড়ে গেলে টেম্পারেচার কমে আসে। এটা কমন সেন্স, তাই না? কারণ T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। টেম্পারেচার বাড়লে ভলিউম কমবে, আর ভলিউম বাড়লে টেম্পারেচার কমবে। সো এইখানে আমরা তাহলে বুঝতেছি T2 হচ্ছে আসলে T1 থেকে কম, কারণ V2 হচ্ছে V1 থেকে বড়। সো আমি এটা এভাবে করতে পারি, T1 যেটা হচ্ছে 500 ইন্টু V1। এখন এখানে তুমি V1 আর V2 কে এক পাশে আনতে পারো। আর T2 হচ্ছে 500 এর থেকে কম। কত কম সেটাই আমার বের করতে হবে। সো আমি ধরলাম x কম, সো 500 মাইনাস x, এই xটা আমি বের করব। T2 এর ভ্যালু হচ্ছে, আমি ধরছি 500 মাইনাস x। সো এখন সলভ দিলে একবারে x বের হয়ে আসবে। আর এখানে 500 ইন্টু V1 বাই V2 হচ্ছে 1/27, আর এটা হচ্ছে 1.4 মাইনাস 1, এটা হচ্ছে 500 মাইনাস x। সো এটা হচ্ছে 366.21 366.21 এত কেলভিন চেঞ্জ আর কি। সরি, এক্স এর ভ্যালু হচ্ছে 366.21 কেলভিন। আর এটাকে তুমি সেলসিয়াসও বলতে পারো, কারণ এটা তো একটা চেঞ্জ, কতটুকু কমছে বা বাড়ছে। সো এটা সেলসিয়াসেও যা, কেলভিনও তাই। সো এর জন্য এখানে দুইটা অ্যান্সার লিখছি। আচ্ছা, এবার এটার সেকেন্ড পোর্শনটার ফর্মুলা বলো তো কি হবে? ওয়ার্ক বের করতে বলছি 2 মোল গ্যাসের জন্য, তোমাকে n দেওয়া আছে আর কি। সো সেকেন্ড পোর্শনটার জন্য ফর্মুলা কি হবে বলো? nr বাই, হ্যাঁ বলো এবার। 1 মাইনাস হ্যাঁ, গামা, nr বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1 অর তোমার 1 বাই 1 মাইনাস গামা P2 V2 মাইনাস P1 V1। সো এখানে তোমার সবই দেওয়া আছে। n হচ্ছে 2, r হচ্ছে 8.314 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা হচ্ছে 1.4, T2 হচ্ছে 366 সরি T2 হচ্ছে T2 মাইনাস T1টা তো আমি জানি। T2 মাইনাস T1 হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস 366.21, এই যে এইটা, কারণ এটাই তো T1 আর T2 এর মধ্যে ডিফারেন্স। সো T2 হচ্ছে ছোট, T1 হচ্ছে বড়। সো T2 থেকে T1 বাদ দিলে এইটার মাইনাসটা পাবা। আচ্ছা, আর এখানে তুমি T2 ও চাইলে আলাদাভাবে বের করতে পারতা। T2 হচ্ছে আসলে এই যে 500 মাইনাস 366.21। সো এটা থেকে এটা সাবট্রাক্ট করলে মাইনাস 366.21 আসে। সো এবার এটা ক্যালকুলেট করো, 2 ইন্টু 8.314 divided by 1 minus 1.4 times minus 366.21. So এটা হচ্ছে 15223.3497, 15223.35 এত জুল। অ্যাডায়াবেটিকের ওয়ার্ক বের করার ম্যাথ খুব কম আসে, অ্যাডমিশন টেস্টে আসে ভালোই। সো এইটা একটা অ্যাডমিশন টেস্টে আসা কোশ্চেনই, যে একটা এক্সপ্লোশনের রেডিয়াস বেড়ে গেছে, সো তখন তোমার ওয়ার্ক কত, বাট তোমার সবগুলো ফর্মুলাই যাতে মনে থাকে, ঠিক আছে? অ্যাডায়াবেটিকে কি, আইসোথার্মালে কি, আইসোকোরিকে কি হয়, আইসোবারিকে কি হয়, এটসেট্রা। আচ্ছা, তো আমাদের থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা শেষ। তো এখন ওভারঅল তুমি এই চ্যাপ্টার কিভাবে পড়বা আর কোন কোন জায়গা থেকে তোমার প্র্যাকটিস করা লাগবে আমি একটু বলে দিই, ঠিক আছে? সো থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে তুমি ফার্স্টে হচ্ছে টেক্সট বুকটা রিডিং করবা। আমি যেসব থিওরি পড়াইছি এগুলো তো পড়বাই। এরপর হচ্ছে তুমি যে কোনো একটা টেক্সট বুক, প্রেফারেবলি তপন স্যারের বই রিডিং দিবা। দেন তোমার ওই বইয়ের এক্সাম্পল বা এক্সারসাইজ করার দরকার নেই, তুমি সিম্পলি
আমি যে ওয়ার্কশিটটা দিছি ওইটা সলভ করবা। ওয়ার্কশিটটায় সব কভার করা আছে। তোমার ওয়ার্কশিটে হচ্ছে অ্যাডমিশন বলো বা তোমার ওই যে গাণিতিক পদার্থবিজ্ঞান বলো, সব ধরনের ম্যাথই ওইটার মধ্যেই আছে। আর মানে বইতে যে ম্যাথ আছে ওইগুলোও আছে। সো এর জন্য আমি বলবো শুধু ওয়ার্কশিটটা করবা, এটা অন্য কোনো রিসোর্স থেকে করে টাইম ওয়েস্ট করার দরকার নেই, কারণ থার্মোডাইনামিক্সের ম্যাথ এরকমই আসে সব জায়গায়। তো শুধু ওয়ার্কশিটটা করবা, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? এটাই হচ্ছে ফাইনাল কথা। আর তুমি তোমার বইয়ের এমসিকিউগুলো একটু দেখে যেতে পারো, কারণ থার্মোডাইনামিক্সে কিছু মুখস্থ টাইপের ইনফরমেশন আছে ছোটোখাটো, ওইগুলো একটু এমসিকিউতে চলে আসে। সো একবার একটু বইয়ের এমসিকিউ সলভ করো। তপন স্যারের বইতে এমসিকিউ দেওয়া থাকে চ্যাপ্টারের লাস্টে, ওইগুলো দেখবা। আর এই তো ওয়ার্কশিটে হচ্ছে টোটাল 112টার মতো ম্যাথ আছে। 3 থেকে 4 দিন বা হাইয়েস্ট 5 দিন নিয়ে করে ফেলো। কোনোটা যদি না পারো আমাকে জানাতে পারবা। আর কোনোটা না পারার কথা না, সবগুলাই ইজি ম্যাথ, একই জিনিস, জাস্ট একটু ভ্যালু ঘুরে দাও। আর অবশ্যই ফর্মুলাগুলো একটু বারবার প্র্যাকটিস করবা, ঠিক আছে? ফর্মুলাগুলো কয়েকবার লিখে ফেলবা, তাহলে দেখবা এটা মাথায় গেঁথে গেছে। আর সো তোমাদের তাহলে বাসায় টাস্ক থাকবে এই উইকে তুমি থার্মোডাইনামিক্সের ওয়ার্কশিটটা শেষ করবা, আর এই থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা পুরোটা ক্লোজিং দিবা আর কি। এমসিকিউ সলভ করে ফেলবা, ফর্মুলাগুলো বারবার প্র্যাকটিস করবা, কারণ এখানে কিন্তু বেশ অনেকগুলো ফর্মুলা আছে, সো এগুলো বারবার দেখবা। আর ওদিকে হচ্ছে ম্যাথের HW যেটা দিছি সেটা করবা, একটা সানডেতে আর একটা ওয়েডনেসডেতে।